Thank you. That's okay. বাদল ভাই, বাবাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে চলো। কেন? বাবা যেন কেমন করছে, তোমরা ছাড়া এখানে তো আর আমার কেউই নেই। প্র্যাকটিস বন্ধ, তোমার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চল। হ্যাঁ চল। আমি আর বাঁচবো না। বেলুনের মামা বাড়িতে গেলে বলিস তোর মাতাল বাবাকে যেন ক্ষমা করে দেয়। আমি চলুন কার কাছে থাকবো, কোথায় থাকবো বাবা? চাচা মরবে না, চাচা বাঁচবে। পেশেন্ট এত বেশি মদ খেয়েছে, লিভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অপারেশন করতে হবে, কিন্তু শিওর দিতে পারবো না বাঁচবে কি বাঁচবে না। কত টাকা লাগবে? অপারেশন ফি, হাসপাতালে 7 দিন থাকা ও মেডিসিন সহ তা কম করে 50,000 টাকা। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে। বাদল, আমাদের সবার রক্ত বিক্রি করলেও 10,000 টাকা হবে না। 50,000 টাকা জোগাড় করবি কোত্থেকে? মুখে তো বললে অপারেশন করতে। 50,000 টাকা তোকে দেখেছিস কখনো? বাড়িতে ভাত জোটে না, আবার 50,000 টাকা। আসলে আমরা সবাই গরিব তো,
তাই গরিবের জন্য একটা কিছু করতে চাই। সব ঠিক আছে, কিন্তু এত টাকা কোথায় পাবি? চিন্তা করিস না, টাকা জোগাড় হবে। আর টাকার জন্য আমাদের টার্গেট হবে হরি কাকা। তোমার সিলাই এত টাকা কোথায় যে রাখি? এখানে রাখি না তো, সেখানে নিচে রাখি। হরি কাকা, কোন দেবতা ডাকলো? কেষ্ট তুই? দুর্গা দুর্গা এনেছিস? হরি কাকা এনেছি। কোথায় কোথায়? দাম দিয়ে বেশি লাগবে বলে রাতে তোমার প্রিন্সেস তো দেবী ডিমান। তুই জানিস আমি একটু কৃপণ হলেও এসব লাইনে খরচ করার অভ্যেস একটু আছে। কোথায় ডাক প্রিন্সেস মায়া? না না, এখন আমার সময় নেই, আমি পরে যোগাযোগ করবো। ওকে বাই। মেরে দিল। জুড়িয়ে গেল। কেষ্ট জিনিস একখানে এনেছে, বুঝলে? এবার তোমাকে একটু মেরে চেড়ে দেখি। চলো এখানে বসে শুয়ে পড়ি না। ভাই ভালো করে খসালো তোমার। হরি কাকা এসব কি? হরি কাকা আমার কোনো দোষ নেই, সব দোষে কেষ্ট হারামজাদা। আমার কোনো দোষ নেই, এই লোকটা টাকার লোভ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসে। এবার তো বুঝেছিস 2 নাম্বার কেষ্ট, 2 নাম্বারে। চল হরি কাকা সহ মেয়েটাকে থানায় নিয়ে চল। থানায় নিয়ে যাবে? মনে করো সামান্য একটা ভুল করেই ফেলেছি, থানা পুলিশ না করে মিষ্টি খাওয়ার কিছু টাকা দিচ্ছি, ঘটনাটা চেপে যাও। বুঝিস অসম্ভব। বাদল মনে কর হরি কাকা একটা ভুল করেই ফেলেছে, হাত থেকে ম্যানেজ কর। আচ্ছা বলতো হরি কাকা তোকে কত দেবে? কত দেবো বাবা? 50,000 লাগবে। প্রস্তাব করুন আর যাই করুন, টাকাটা ওদের দিয়ে দিন। আরে দেবেন মানে পুলিশের মার খেলে পেছনের কাপড়টাও নষ্ট করে ফেলবেন তো। টাকাটা দিয়ে দিন। এবার কান ধরে ইনভেস্ট করো আর বলো এই 2 নম্বরই কাজ আর করবে না। মায়ের কসম, ওরা বাপের কসম আর করবো না। এটাকে নিয়ে আয়। দুর্গা ওরা সব মরুগা। বাদল টাকাটা তুই হজম করতে পারবি না রে, হজম করতে পারবি না। বাদল তোমাদের এই উপকারের ঋণ আমি কি করে শোধ করবো বাবা? তোমরা আমাকে হাসপাতালে না নিয়ে এলে তোমার দোলন আমার 2টো মেয়ে এতিম হয়ে যেত। চাচা যদি মনে করেন আমাদের জন্য প্রেমা দোলন এতিম হলো না, তাহলে আমাকে কথা দিন, ওদের দিকে তাকিয়ে আর কোনদিন মদ খাবেন না। কথা দিলাম বাবা, ওই তোমার মাথা সে কসম খাচ্ছি, আর কোনদিন আমি মদ খাবো না। এই তো সেদিন কমিশনের লোভে এই শালার জন্য তোমার কাছে কত দালালি করতে হলো। আমার তো বিশ্বাস ছিল রানার প্রেমে প্রেমা ঠিকই পড়ে গেছে। ঘরের একই অবস্থা। এটা একটা ঘর হলো, মনে হচ্ছে বস্তি। আমি একবার এই ঘরে বউ হয়ে আসি, তখন কানটা ধরে গুছিয়ে দেবো ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয়। তাহলে বলো জান, কবে তুমি বউ হয়ে আসছো? এখনো ঠিক করিনি, সবে মাত্র মনের ভেতর জায়গা দিয়েছি। এরপর প্রেমের কথা হবে, ভালোবাসার মানবিনী হবে, আর তারপর বিয়ে। আচ্ছা সে তো অনেক দেরি। তা আমি কি করবো? তাড়াহুড়া করবে না, আমাকে বিয়ে করতে হলে একটু দেরি সইতেই হবে। ব্যাস
আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম? কেউ যখন নেই তাহলে তো আমার সাথে কথা বলছিলে। তোমা, তোমার মনের ভেতর আমার জন্য জায়গা করে দিয়েছো, এতে আমি অনেক খুশি। এবার তোমার মনটা শুধু আমাকে একবার দেখাও না, আমি দেখতে চাই কোন জায়গাতে আমি আছি। শোন, তোর প্রেমে সাকসেসফুল হওয়ার কমিশনটা কিন্তু পাওনা রইল। তাহলে এক কাজ করিস, আমার বাসর ঘরটা তুই করে দিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপাতত চায়ের দামটা দিলেই চলবে। চায়ের দাম? চায়ের দাম, চায়ের দাম, চা কোথায়? চা ইয়ে খাইছে মারে, ওই ইয়ে চা কোথায়, কোন জায়গায় দেখি? ইয়ে দোস্ত, ইয়ে মানে ইয়ে দেখো ইয়ে। মাগুল ভাই, মাগুল ভাই কে? তুমি আপাতত কয়েকদিনের জন্য গা ঢাকা দাও। কেন? তরিকাটা তোমাকে মারার জন্য ছোট কাছে একটা ভাড়া করতে গেছে। মনে ছোট কথায় খালি গরুর মাংস দিয়ে কাটবা নাকি বাদলের মাংস দাও? কি নাম কইলা? বাদল? এইবার কও ওর মাংসটা কোন সাইজ করতে হইব? যেমন খুশি তেমন। আমি শুধু বাদল নিয়ে বোঝা দিবার চাই। আমার নাম হরহরি সরকার। আমার বাদল তোমার সঙ্গে কি অন্যায় করেছে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। কেন তুমি বাদলকে মারার জন্য গুন্ডা ভাড়া করছো? বাদলের বাজার, বাদলের বাজার। তুই আমার গুন্ডা ভূমিকা, তুই আমার গুন্ডা ভূমিকা। ছোট কথায় হাই মরা গরু করলে তোমার হাত ইবু নষ্ট হইব, আর আমি যদি খামাখা কেসে করো করতে হইলে আসল তোর পোলাগারে কোরবানির গরুর মতো আদর করে দিবি। ওই বাদলের জন্য ছোট কষাই তোমাকে ভরা বাজারের ভেতর থেকে ঘাট ধরে বের করে দিল, অথচ তুমি ওই বেকারটাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারছো না? কেন পারি না জানো নাজমা? কথা তোমার ওই ছেলে এই বাড়িতে থাকলে আমি থাকবো না। মা, এই সংসারের জন্য এই প্রথম তুমি একটা ভালো কাজ করছো, তো কবে চলে যাচ্ছ মা? আশ্চর্য, স্বপ্ন শব্দটা এখন যে কোনো সব ছেলের জন্য অভিশাপ। আমাকে জ্ঞান দেবে না? মাথা খারাপ, তোমাকে জ্ঞান দেবে কবিতা? তাহলে ওকে নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। মা, তোমাকে একটা কথা বলি, একবার, শুধু একবার তুমি ভাবতে পারো না তুমিও বাদল ভাইয়ের মা? আমি কোনোদিনই বলবো না আমি ওর মা। বাদল, এত অপমান, এত অবজ্ঞা সহ্য করে তুই কেন এই বাড়িতে পড়ে থাকিস? তোর সৎ মা তো তোকে এক মুঠো ভাতও দেয় না, তারপরে তোর কষ্ট হয় না? কষ্টটা আমার জন্য হয় না বাবা, তোমার জন্য হয়। তুমি অর্ধেক খেয়ে অর্ধেক ভাত আমাকে খাও। তাই আমি যতদিন একটা চাকরি না পাবো, তোমাকে একদিনের জন্য হলো পেট ভরে ভাত না খাওয়াতে পারবো, ততদিন আমি ওই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে যাবো না বাবা, যাবো না। ভাইয়া, পুলিশ অফিসারের লোক নেবে, এই ডাক বিজ্ঞাপন। তুই ওই টাকাটা নিয়ে পে অর্ডার করে অ্যাপ্লাই করে দে। আমার বিশ্বাস চাকরিটা তোর হবেই। দেখি টাকাটা কোথায় পেলি? ভয় নেই, চুরি করে নে। তুই
টিফিনের টাকা থেকে জমিয়েছি। কবিতা, তুই কে রে? কেন, তুই ছোট মেয়ে, তোর আদরের ছোট্ট বোন। ভালোই লাগছে, দুঃখের সংসারে একটু সুখের দোলা। তুমি তোমার সাথে নদীকে একজন মাস্তান থেকে অনেক টাকা খরচ করে ইন্সপেক্টর বানিয়েছ। ওর ছাত্র জীবন থেকে শুরু করে ইন্সপেক্টর হওয়ার আগ পর্যন্ত তুমি ওর সমস্ত মাস্তানির ফাইল চাপা দিয়ে তবি রেখায় পুলিশের পোশাক পরিয়ে দিয়েছ। শুধু তাই নয়, আমার স্বার্থে আমি দবিরকে আমার 2 নম্বরের ব্যবসার পার্টনার পর্যন্ত করে নিয়েছি। গুলশানের একটা বিশাল বাড়ি দবিরকে লিখে দিয়েছি, কারণ একটাই, সাগরে অনেক মাছ থাকে, সেসব মাছ জাল দিয়ে ধরা যায়, কিন্তু তিমি মাছ জাল দিয়ে ধরা যায় না। অথচ ওই তিমি মাছের ধাক্কাতে বড় বড় জাহাজ সাগরে ডুবে যায়। তাই আমার জন্য দবি হলো একটা তিমি মাছ। তোমার জন্য তোমার কথার যুক্তি আছে, কিন্তু তোমার সাথে আমার হাত মিলানোর আগে আমার একটা কথা আছে। দবিরকে আমার কাছে পূর্বের ব্যবহারের জন্য মাপ চাইতে হবে। আমি আজ পর্যন্ত দবির ওই ব্যবহারের কথা ভুলতে পারিনি। আমাকে এটা ধরিয়ে দিয়েছে। তোর কাছে চাঁদা চেয়েছিলাম বলে তুই তোর ক্ষমতার ভয় দেখেছিলি। তুই আমার চেলাকে বলেছিলি পুলিশ দিয়ে আমাকে সন্ত্রাসী সাজে আমার পায়ে ডান্ডা বেরি করে দিবি, কিন্তু এখন তো তুই সে সুযোগ পাবি না। আমি শুধু তোর পায়ে একটা গুলি করব, শুধু একটা গুলি। তুই সারা জীবন পঙ্গু হইয়া আমার কথা মনে রাখিস। তাই বলছি, তুমি যদি আমার কাছে ক্ষমা না চায়, তবে তোমার সাথে আমি হাত তোলাবো না। তুমি যেমন দবিরের শরীরে তোমার ক্ষমতার টাকার জোরে আইনের পোশাক পরিয়ে দিয়েছ, আমি আমার ক্ষমতার টাকার জোরে দবিরের শরীর থেকে ওই আইনের পোশাকটা খুলে নেব। তোমার কাছে দবির বড় বড় জাহাজ ডোবানোর জন্য সাগরে তিমি মাছ হতে পারে। আমার কাছে আমি সপ্ত জাল আছে, সে জাল দিয়ে দবিরকে শিকার করা যাবে। আব্বাস ভাই, এইটা আবার আমদানি করলেন কোন লাইনে? শুনেছ আব্বাস, ওর কথা শুনেছ? এই কথা শুনবো কি, তোর মতন একবার আমি গনাই দেরি না। আব্বাস, তুমি আমাকে ডেকে এনে অপমান করছো। এখনো সময় আছে, তোদেরকে ক্ষমা চাইতে বলো। কি আমারে ক্ষমা চাইতে গো? তোর মতো আমার ক্ষমা চাইতে গো? অ্যাটেনশন প্লিজ। সুপারিশের চিঠি যাদের কাছে আছে তারা ফাইলগুলো দিয়ে ওখানে গিয়ে বসো। এই দাও। না স্যার। যা, ওখানে গিয়ে বসো। সালাম আলাইকুম। বাদল, মনে হয় আমাদের চলে যাওয়া উচিত। আমাদের তো কোনো সুপারিশের চিঠি নেই। কেন যাব? সুপারিশের চিঠি নেই, যোগ্যতা তো আছে। প্লিজ বলবেন কি এই সুপারিশের চিঠি কারা দিয়েছে? কেন, যাদের কথা চাকরি হবে ওনাদের ঠিকানা জানেন? শুধু ঠিকানা বললেই হবে না, টাকা আছে। টাকা? সুপারিশের চিঠি আনতে হলে কম করে 4-5 লাখ টাকা লাগবে। আছে? নেই। তাহলে কি আমাদের ইন্টারভিউ হবে না? না, দাঁড়িয়ে না থেকে চলে যেতে পারো। অবশ্যই যাব না। আমাদের ইন্টারভিউ দিতে না দিলে
এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করব, সাংবাদিক ডাকবো। কি বললি তুই? সাংবাদিক ডাকবি? প্রতিবাদ করবি? যা প্রতিবাদ কর, সাংবাদিক ডাক, যা। দেখলি আমার কথাটা সত্যি হলো, আমাদের টাকাও নেই, আমাদের চাকরি হবে না। চল বাবু, চল। দাও। কি হয়েছে? স্যার, ইন্টারভিউ দিতে এসে রংবাজি করতে চায়। ওরা জানে না রংবাজ ঠিক করাই আমাদের কাজ। আমরা রংবাজি করতে আসিনি স্যার, ইন্টারভিউ দিতে আসছি। ওখানে যাদের সুপারিশের চিঠি আছে তাদেরকে বসতে গেলে আমাদেরকে চলে যেতে বলছে। বেশি কথা বললেন লকাপে ঢুকিয়ে দেবো। কেন? আমরা গুন্ডা, মাস্তান না সন্ত্রাসী? আমরা দেশকে ভালোবেসে দেশের জন্য পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে এসেছি। তাই অপরাধীদের গ্রেপ্তার না করে নিজেরা অপরাধের সাথে জড়িয়ে পড়ে এই সিস্টেম চলতে পারে না, পারে না, পারে না। এই সিস্টেম চললে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে, পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হবে। সরকারের সাথে দেশের সাথে এত বড় প্রতারণা করা উচিত নেই স্যার। কি নাম তোমাদের? নজরুল ইসলাম বাদল। শামীম আহমেদ রানা। অফিসার। স্যার, এই সুপারিশের ফাইলগুলো এক্ষুনি আমার চোখের সামনে পুড়িয়ে দাও। স্যার, আপনি কি বলছেন? যা বলছি তাই করো। তোমাদের ফাইলগুলো দাও, আমি তোমাদের সিলেক্ট করলাম। দাও। নাও, চা নাও। থ্যাংক ইউ স্যার। আপনি চা করে আনলেন? ভাবিনি। ছিল, খুন হয়েছে। খুন হয়েছে? বলেন কি? হ্যাঁ বাদল, প্রতিটি মানুষের জীবনে কম বেশি একটা ট্র্যাজেডি থাকে। আমার জীবনের বড় ট্র্যাজেডি হলো আমার স্ত্রী খুন হলো। অথচ আমি একজন পুলিশ অফিসার হয়েও ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলাম না। আমার স্ত্রী কেন খুন হলো, কারা খুন করলো সব জেনে কেন আমি খুনিদের শাস্তি দিতে পারলাম না, এই কথাগুলো বলার জন্যই তোমাকে আমার বাড়িতে ডেকে এনেছি। শুনবে? শুনবে সেই কাহিনী? বড়কসাই, সাংবাদিকের সাহসটা খুব বেশি। তোমার সন্ত্রাসী সাজায় দিল। বড়কসাই, শালার একটা ব্যবস্থা করো। সাংবাদিক মরণ তোরে ডাক দিছে রে, ডাক দিছে। সাংবাদিক, ও আমার সন্ত্রাসী বইলা পত্রিকাতে রিপোর্ট করছো। তোর রিপোর্টটা কেলে পরে ডাক তো পত্রিকার সাংবাদিকদের, ডাক। তোর লাশের ছবি তুলবো, ডাক ডাক। মরণের আগে ঠিক করতিনি, তুই যদি ঠিক করে না দিতি আমি তোর পিছু নিতাম না। Hands up! You are under arrest. নাম বড় কসাই,
পশু জবাই করতে করতে মানুষ খুন করা শিখেছি। তোর কত বড় সাহস, পত্রিকার সাংবাদিককে খুন করে আমার থেকে খুন করতে গিয়েছিলি? বল বল, তোর গডফাদারের নাম কি? অফিসার, নাম শুনে কি করবা? কি করবা? আমার মতন গ্রেপ্তার করবা? আগে আমার 48 ঘন্টা আটকে রাখো, তারপর আমার গডফাদারের নাম শুনতে যাবা। স্যার, ও আপনি কি করছেন? থানাটা আমার চার্জে, তাই আপনি ইচ্ছা করলে আমার অনুমতির বাইরে কাউকে আপনি টর্চারিং করতে পারেন না। তোমার কাছে আমার আইন শিখতে হবে? মাঝে মধ্যে ভুলে গেলে তো নতুন করে শিখতে হয় স্যার, তাই বলছি। গ্রেফতার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু টর্চার করার অধিকার আপনার নেই। তুমি জানো এই বড় কসাই একজন পত্রিকা সাংবাদিককে খুন করেছে? আপনি নিজে দেখেছেন? দেখেননি, কারো কথা শুনে ওকে গ্রেফতার করেছেন, তাই কোনো ঝামেলা না করে ওকে ছেড়ে দিন। আমি জানি স্যার আপনি সাক্ষী খুঁজে পাবেন না। সাক্ষী আমার স্ত্রী। এই তো আর একটা ভুল করতে যাচ্ছেন স্যার, ভাবিকে কেন জামাতে টানছেন? ভাবি আমি মানে? আরে জুনিয়া, আরে ছোট ভাই, এখানে কি চাই? আপনি একা একা গোসল করছেন, তাই স্যার বললো এই তোর ভাবি একা একা গোসল করছে, তুই একটু সাবান লাগিয়ে দিয়া। ভাবি এবার কি বুঝতে পারছো বাদল? একজন পুলিশ অফিসার হয়ে আমি কত বড় অসহায় জানো বাদল? আজ ওই ইন্টারভিউর মাঠে তোমার প্রতিবাদের কণ্ঠস্বর শুনে আমি খুব খুশি হয়েছি। তাই আমার মনে হয়েছে আমার অসমাপ্ত কাজটা তুমি সমাপ্ত করতে পারবে। তাই আমার বুকে চবিয়ে রাখা কষ্টের কথাগুলো তোমাকে বলার জন্য এখানে ডেকে এনেছি। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আইনের পোশাকটা আমি যেদিন পরব সেদিন থেকে শুরু হবে আমার অভিযান। আইনের চেয়ারে বসে আইন নিয়ে যারা বেসাদি করছে ওদের আমি পর গাছার মতো পুলিশ ডিপার্টমেন্ট থেকে উচ্ছেদ করে দেব। আমার নিঃশ্বাসে গুন্ডা মাস্তানদের জীবনে শুরু হবে সাইকেলের ঝড়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি চাই বদল, এটাই তো আমি চাই। স্যার, এখন আমি চাই রানী, বাদলকে দেখে অবাক হয়েছিস না? বাদল পুলিশ অফিসারের চাকরির জন্য সিলেক্ট হয়েছে। এত বড় খুশি সংবাদ মিষ্টি না খেয়ে চলে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। খাও খাও, তোমার ছেলের জন্য তো মিষ্টি খেতে পারবে না, আমার ছেলের চাকরির মিষ্টিটাই খাও খাও খাও। এই পলাশ, তো বাবাকে একবার বল না কত টাকা বেতনে চাকরি পেয়েছিস? 10,000 টাকা বেতন, টিএ দিয়ে মিলে মাসে 15,000 টাকার বেশি হবে। বাবা, তুই অবাক হয়েছ না? অবাক হয়নি, খুশি হয়েছি। তুই নাকি চাকরি পেয়েছিস? হ্যাঁ। মিষ্টি পাবে না, পলাশকে আমি পেটে ধরেছি, তাহলে ওর আমার পেটে তার জন্মায়নি।
মা, নাজমা, বাদলকে একটা মিষ্টি দাও না। কেন দেবো না? আজ খুশির দিন না। বাদল, হা কর বাবা, হা কর। মা, তুমি তুমি আমাকে মিষ্টি খাওয়াবে? কেন খাবো না? হা কর বাবা, হা কর। এই মিষ্টিটা রাস্তার কোনো কুকুরকে খাওয়ালে আমার পলাশের মঙ্গল হবে। ভাইয়া, মা, তুমি কিন্তু নিজেই প্রমাণ করে দিলে ওই রাস্তার কুকুরটা তুমি। এসো বাবা। কি বলে গেল? শুনি পলাশ, কথা শুনি। আমাকে কুকুর বলে গেল? আসলে কি জানিস পলাশ, সব তোর ওই বাবার। বাবা, বাবা, তুমি কি করছো? মিষ্টিটা আমার পেটের ভেতরে থাকলে আমার খুব কষ্ট হবে, তাই মনে করে সব বের করে দিচ্ছি। বাবা, বাবা, তুমি কি বলছো? বাবা তো আমার স্বপ্ন, কিন্তু তুমি তো পলাশের কবিতার সব বাবা নও। পলাশ তো তোমারই ছেলে, পলাশের খুশি তোমার খুশি, তাই পলাশের খুশির মিষ্টিটা তুমি বের করে দিতে পারো না। ভাইয়া কিন্তু ঠিকই বলেছে বাবা, তুমি কেন নিজেকে ছোট করবে? কবিতা, আমি কি বাদলের খুশিতে মৃত্যুর আগে একটা মিষ্টিও খেয়ে যেতে পারবো না? কেন পারবেন না? বাদলের খুশি মিষ্টি ও পুলিশাতে তুমি সিলেক্ট হয়েছ। বাদল, সারপ্রাইজ দিলাম, নাও চাচাকে মিষ্টিটা খাইয়ে দাও। তুই সিলেক্ট হয়েছিস? ওই সিরাজ, তুই নাকি অনেক বড় রাংবাজ হইছস, আব্বাস কাছে নাকি চাঁদা দাবি করছস। ওই তোর কোন বইন্ডা আমার চেয়ে বড় পুলিশ অফিসারের কাছে বিয়া দিছস? এই খুব একটা টান দেই। স্যার, আমারে মাফ করে দেন, আমি জানতাম না আব্বাস খান আপনার লোক, আর বলবো না। এখানে বৈশা হাক, তুই যে মুখটা চাঁদা চাইছস ওই মুখে আমি প্রস্রাব করুন, তুই খাবি, যাতে আর কোনোদিন চাঁদার কথা মুখটা না বাইর হয়। মানুষের মুখে প্রস্রাব করে। জানার দেখেছিস নাকি? কিছুই দেখিস নাই। এবার তোকে ন্যাংটা করব, সবাই তোকে দেখবে, তাহলে বুঝবি আমি কেমন জানোয়ার। লোফার ইডিয়েট, নিজেকে কি মনে করিস? দেখো, ও আমার মুখে প্রস্রাব করেছে, আমাকে নোংরা কথা বলেছে। শুধু বলেছি না, তাই করব। তোর ভাই কি করবে? তোর ভাই কি করবে? ওই বদমাসটার সাথে ঝগড়া করে লাগবে। চল ভাইয়া, বলছি তবে দুই ভাই বোনের চেহারাটা আমার মনে থাকবে। তোমার গুন্ডা ছেলের জন্য আজ আমার মেয়েটার একটা বড় ধরনের বিপদ হতে পারত। আমার দুধের জল ছিল বলেই আজও বেঁচে এসেছে। ভুল বললি মা, তোমার দুধের জুড়ে আমি বেঁচে আসিনি, আমি বেঁচে এসেছি বাদল ভাইয়ের হাতে চলে। চুপ কর, কেন চুপ করবো? দুটো ভাইয়ের জন্য আমি জীবনে বেঁচে গেলাম, আর তুমি উল্টো ভাইয়াকে গুন্ডা বলে গালাগালি করছো। আচ্ছা মা, তোমার এই অদ্ভুত চরিত্রটা কি দিয়ে তৈরি? কথা শুনলে গা জ্বলে যায়, যেমন বাপ তেমন মেয়ে। কবিতা, তোর মা ঠিকই বলেছে, যেমনি বাপ তেমনি মেয়ে। কিন্তু বলতে পারিস বাদলটাই কষ্টের জীবন থেকে কবে মুক্তি পাবে? এই তোর কয়টা দিন বাবা, ভাইয়া বলেছে পুলিশ রিপোর্টের পর ফিজিক্যাল টেস্ট, তারপরে চাকরি।
জি স্যার। এই ছবিটা দেখো। কার ছবি স্যার? নামটা এখনই জানলাম, বাদল। আর বোন আমার মুখে থাপ্পড় মেরেছিল, আর ওর আঘাতের চিহ্নটা আমার মুখে এখনো লেগে আছে। স্যার, এ তো দেখছি পুলিশ অফিসারে সিলেক্ট হয়েছে। এখন আপনি পুলিশ রিপোর্ট দিলেই ফিজিক্যাল টেস্ট, তারপর চাকরি। রিপোর্ট? পুলিশের চাকরি? তা আমার বাদলের জীবনে শুধু স্বপ্নই নয়, ওর অন্ধকার জীবনে এক নতুন সূর্য। তাই আমি জানি সবকিছু নির্ভর করবে আপনার উপর। ওর প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এই ফাইলের মধ্যেই আছে। কি বলছেন? যা সত্যি তাই বলছি। তোর ছেলে আমাকে আঘাত করেছিল, এই দেখ ওই চিহ্নটা এখন আমার মুখে। তাই তোর ছেলের যেন পুলিশের চাকরি না হয়, আমি সেই ব্যবস্থা করছি। ইলিয়াস, ফাইলটা পুড়ে দাও। না, এত বড় সর্বনাশ আপনি করবেন না। স্যার, আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি সব সমাধান করে আসছি। চপ, বেশি কথা বলবি না, তাহলে একটা কেস সাজিয়ে তোকে সহ তোর ছেলেকে। স্যার স্যার, আপনারা কোনো কাজ করুন, ও কিছু বলবে না। একদম চুপ থাকবে। তোর ছেলের স্বপ্ন তো নিজের হাতে পোড়া। পোড়া। প্রবলেম সলভ। বাবা, 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 সবাই যদি দেখলো, হ্যাঁ পুলিশ। বাবা, তোর পুলিশের চাকরি আর হবে না রে। ওকে দবির তোর সমস্ত সার্টিফিকেট আমার সামনে পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। আমার জলসা হবে তোদের আদর করে ঢুকে নিয়ে থাকবো শুয়ে। জীবনটাকে ঢেলে ঢেলে নাচে গানে নাচে, জীবনটাকে আজকে আমার জলসা হবে তোদের আদর করে। দেখাবো মজার খেলা, মিটাবো মনের জ্বালা, আয় না আরো কাছে আয় আয় আয়। মনের আমার জানাবে, মনের কথা আমার জানাবে। মস্করে না ওরে কথা মস্করে না রে, মস্করে না ওরে কথা মস্করে না রে, মস্করে না ওরে কথা মস্করে না রে, মস্করে না ওরে কথা মস্করে না রে।
হবে তোদের নিয়ে, আদর করে বুকে নিয়ে থাকবো শুয়ে, জীবনটাকে ঢেলে ঢেলে নাচে গানে নাচে গানে। করোনা ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে, করোনা ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে। আজকে আমার জলসা হবে তোদের নিয়ে, আদর করে বুকে নিয়ে থাকবো শুয়ে, জীবনটাকে ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে। আজকে আমার জলসা হবে তোদের নিয়ে, আদর করে বুকে নিয়ে থাকবো শুয়ে, জীবনটাকে ঢেলে ঢেলে নাচে গানে নাচে গানে। করোনা ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে, করোনা ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে। আজকে আমার জলসা হবে তোদের নিয়ে, আদর করে বুকে নিয়ে থাকবো শুয়ে। করোনা ওরে কথা খাইছে আমারে, করোনা ওরে কথা নাচ করোনা রে। ওরে বাপ, ওরে বাপ, ওরে বাপ, ওরে বাবা রে। কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়া, আমার দিকে তাকিয়ে বলো তো, আমার পছন্দটা দারুণ না? আরে ভাই হইলে আমার পছন্দটা দারুণ হবে। শোন আকাশ, 24 ঘন্টার মধ্যে মেয়েটাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবি। 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টা কেন বলছেন স্যার? আপনি কবিতাকে বিয়ে করতে চাইলে 4 ঘন্টার মধ্যে বিয়ের সব ব্যবস্থা করে ফেলবো। সত্যি স্যার, মনে হচ্ছে আমার বোনটা খুব ভাগ্যবতী। অবশ্যই ভাগ্যবতী, তবে এই জন্য তোমার আনন্দিত হবার কোনো কারণ নেই। আমি কবিতার গুণী কবিতাকে বিয়ে করতে রাজি হয়েছি। অসম্ভব, আমি এ বিয়ে করবো না। কেন করবি না? এই জন্যই করবো না, তোর বোন আর মা নিজের মেয়ে হয়েও আমি তোদের মতো স্বার্থপর হতে পারি না। বাদল ভাইয়ের জীবন দেখে গেল, হাঁটতে পারবে কিনা ডাক্তার এখন পর্যন্ত বলতে পারছে না। এই মুহূর্তে তোরা কি করে আমার বিয়ের কথা ভাবতে পারবি ভাইয়া? কবিতা, তোর হারামজাদার জন্য এত বড় সুখ পায়ে ছেড়ে দিস না। সুখ? সুখ কি হিসাব তোমরা কোনোদিনই করতে শেখো না। তোমাদের কাছে যা সুখ, আমার কাছে তা কষ্ট। তুই ভুল বুঝেছিস, মা সত্যি তো সুখ চেয়েছি রে। তুই দুধে রাজি হয়ে যা। ভাইয়া, তোর বুকের ভিতর কি আছে রে? তোর এত কষ্ট কোথায় লুকিয়ে রাখিস? আমার বুকের ভিতর আমার আবার ছোট্ট বোন আছে, যে বড় সুখের জন্য আমি আমার কষ্টের পাহাড়টাকেও উঠিয়ে রাখতে পারি। পাগল, আমি বলছি আমার কথা ভাবিস না। আমার বিধাতা আমাকে বিদ্রোহ করেছে, তোর বিধাতার বড় সুখটাকে তুই আমার জন্য সরে দিস না, তাহলে আমার বুকের ভেতর লুকিয়ে রাখা কষ্টের পাহাড়টা ভেঙে পড়বে। কষ্ট আমি সইতে পারবো না। ভাইয়া, তুই রাজি হয়ে যাবে, আমি তোকে কথা দিচ্ছি। তোকে দোয়া করার জন্য আমি অবশ্যই আসবো। তাহলে তাহলে আমার মতো হাত থেকে বলতে আসবি? এই তো বললাম। ভাইয়া, তোর কথা আমি রাখবো, কিন্তু আমি মনে কথা তুই বুঝবি না। একদিন তুই ঠিকই বুঝবি। কিছু সুখ আসাই, কিছু সুখ দেয়। বাবা, ভাইয়া এলো না। ভাইয়া
তো কোনোদিন আমার সাথে মিথ্যে কথা বলেনি। ও হয়তো কষ্ট পাবে তাই আসেনি। কবিতা, কি করছিস তুই? সুখের সংসারে যাওয়ার সময় ল্যাংলার পায়ে সালাম করে অমঙ্গল ডেকে আনছিস কেন? তুমি এখন এলে? আমি খুব কষ্ট পেয়েছি। আরে সরি, একটা অপারেশন গিয়ে ফেসে গেছিলাম। আয় আমার বোকায়, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে গেছে। গায় বাদল, আমি বুঝতে পারছি আমাকে পুলিশে পোশাকে দেখে তোর বুকের ভিতর কষ্টটা আরো বেড়ে গেছে। তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস, আমি তোর হয়ে প্রতিশোধ নেব। পারবি? পারবি না? যাদের কারণে আমার এই অবস্থা, যাদের কারণে হয়তো আমি জীবনে উঠেও দাঁড়াতে পারবো না, তাদের উপর প্রতিশোধ নিতে পারবি? বল বল রানা, পারবি? বন্ধুর প্রতি আত্মবিশ্বাসটুকু রাখতে পারিস বাদল। আমি বলে যাচ্ছি, তুই যদি আর উঠে দাঁড়াতে না পারিস, তাহলে আমি ওদের পায়ের নিচের মাঠে চিরদিনের জন্য সরিয়ে দেবো। ওদের দাঁড়িয়ে থাকার শক্তি মিথ্যা করে দেবো। আমার প্রতিজ্ঞা। আমি চাই তোমার প্রতিজ্ঞা সত্যি হোক বাবা। তুমি যেমন বন্ধু হয়ে বন্ধুর চাওয়াটা সত্যি করবে, তেমনি আজ বড় আশা নিয়ে তোমার কাছে স্বার্থপরের মতো আমার প্রেমার জন্য একটা কিছু চাইবো বাবা। সারা জীবন মদ খেয়ে মাতলামি করেছি, মেয়েটার মুখের দিকে কখনো ভালো করে তাকাইনি। এখন বুঝতে পারি মেয়েটার বিয়ের বয়স হয়েছে, বুঝতে পারি প্রেমা তোমাকে ভালোবাসে। কি হলো বাবা? কিছু জানি। আপনি বলুন চাচা। ওকে ওকে তুমি বিয়ে করো। আমি কথা দিচ্ছি চাচা, আপনার চাওয়াটা আমি সত্যি করব। প্রেমিকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। বাবা শুয়ে থাক, শুয়ে থাক বাবা, শুয়ে থাক বাবা। বাবা তুমি কি করছো? তুমি বাবা হয়ে আমার পর চুরি করছো? তুমি কেন আমাকে তোমার কাছে অপরাধী করছো বাবা? এই কাজটা যদি তোর মা করতো, তুই কথাটা বলতে পারতিস আমি যে তোর মা, আমি যে তোর বাবা। বাদল, তোর পা দুটো ভালো করার জন্য আমি এক পাগলা বাবার কাছে গিয়েছিলাম। পাগলা বাবা আমাকে বলেছে এই তেলটা মালিশ করে দিলে তুই আবার হাঁটতে পারবি। জীবনের কাছে তুই হেরে যাবি, আমি চাই না বাবা, আমি চাই না। জানিস রানী, তোর ভাবির মৃত্যুটা আমাকে যত বেশি কষ্ট দিয়েছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি বাদলের জন্য। তুই তো ওকে দেখতে যাস, কিন্তু আমি বাদলের সামনে যাওয়ার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। তুমি সাহস হারিয়ে ফেলতে পারো, হেরে যাবার কথা বলতে পারো, কিন্তু আমি সাহস হারাইনি ভাইয়া। আমি হেরেও যাব না। আমি আমার ভালোবাসা দিয়ে, আমার ভালোবাসার শক্তি দিয়ে
বাদলকে সুস্থ করে তুলবই। যারা বাদলকে পঙ্গু করে দিতে চেয়েছে ওদের সামনে আমি প্রমাণ করে দেব আমার আমার ভালোবাসার শক্তি অনেক বড়। আমার বাদল আবার উঠে দাঁড়াবে। বাদল, আমি হাঁটতে চাই না, ওঠো, দাঁড়াও বলছি, উঠে দাঁড়াও বাদল, উঠে দাঁড়াও, চেষ্টা করো, উঠে দাঁড়াও, দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো বাদল, চেষ্টা করো, আস্তে আস্তে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি, এসো, এসো, আমার কাছে এসো, আমি বলছি। আপনি কি করছেন? বসে আপনি একটু পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। জানো আপনি আপনার কাজে যান, আমার কাজ আমাকে করতে দিন, যান আপনি। কেমন বাদল, এসো, আমার কাছে এসো, কেমন বাদল, এসো বাদল, চাইলে 5 মিনিট আমাকে দেওয়ার চেষ্টা করো বাদল, ভাইয়া, বাদল, ভাইয়া, ভাইয়া, বাদল, তুমি খুব কষ্ট পেয়েছো, সরি। যে পরিবারের মানুষ তোকে পঙ্গু করে দিয়েছে ওই পরিবারকে আমি সুখে থাকতে পারি ভাইয়া, পারি না। আকাশ আমাকে ভালোবেসে কাছে আসতে চাইনি, তখন তুমি চেহারাটা আমি চোখের সামনে ভেসে ওঠে। আকাশ তোর স্বামী, আমার জন্য তোর ভালোবাসা থেকে আকাশকে বুঝতে পারিস না, আমি কষ্ট পাবো। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কি হলো, কোথায় গিয়েছিলে? আমার সেই ভাইয়াকে দেখতে যাকে আপনি পঙ্গু করে দিয়েছেন, আমার সেই ভাইয়াকে দেখতে যার সারা জীবনের স্বপ্নকে আপনি মিথ্যে করে দিয়েছেন, আমার সেই ভাইয়াকে দেখতে যার চারপাশে আপনি অন্ধকারে দেয়াল তৈরি করে দিয়েছেন। এখনো আপনার চাওয়া শেষ হয়নি, তাই নিজের পরিচয়টা আমাদের কাছে গোপন রেখে আমাকে আপনার ছোট ভাইয়ের বউ করে এনেছেন। ও, এই জন্যই আমাকে আজ পর্যন্ত একটা সালামও করনি। ভবিষ্যতে করব না, কারণ আপনি আপনার ছোট ভাইয়ের কাছে ফেরেশতা হতে পারেন, আমার কাছে আপনি হলেন একজন মুখস্থানী। এই মেয়ে, তুমি আমার প্রতিশোধ নেওয়ার নাচের পুতুল, আর তোমাকে নাচানে সুতোর কাঠিটা আমার হাতে। আমি যেমন করে টান মারবো তুমি তেমন করে নাচবে। এই বাড়িতে এই সুতো কাটার জন্য তুমি একটা মানুষও খুঁজে পাবে না। ভুল বললেন, ভুল। আমাকে নাচানোর জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, আমাকে নাচানোর এই সুতোটা আপনার ভাইকে দিয়ে কেটে দেব। আকাশ আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, তাই আপনার ইচ্ছা চাওয়া কোনোটাই সত্যি হবে না। আন্ডারস্ট্যান্ড? 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 কবিতা, কবিতা, ভাইয়া, ভাইয়া দেখো তো, কবিতার জন্য ডাইনিং সেটটা কিনলাম, কেমন হয়েছে বলো তো? থ্যাংক ইউ। আমার কবিতাকে খুব সুন্দর লাগছে। কবিতা ভাইয়া খুব সুন্দর না? কবিতার খুব পছন্দ হবে, তাই না? আকাশ, আমি তোকে কতটুকু ভালোবাসি রে? তোমার ভালোবাসা মাপার যন্ত্রটা আমি তো কোথাও খুঁজে পাবো না, কিন্তু
হঠাৎ করে এই কথা কেন বলছো ভাইয়া? আজ তোর কবিতা আমাকে বলছিল সবকিছু নাকি আমার, তোর বলে কিছুই নেই। তাই কবিতা এবারে বউ হয়ে এসে ভুল করেছে। আকাশ, আমি আর তুই কি আলাদা ভাই? আমি বড় কষ্ট পেয়েছি ভাই। তুই কালই একজন উকিল ডেকে আনবি, আমি সবকিছু কবিতার নামে লিখে দিব। ভাইয়া, আমি জানি তুই কবিতাকে অনেক ভালোবাসিস, তাই তোকে শুধু কবিতার জন্য রেখে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি বলছো ভাইয়া? তুমি কি করে ভাবতে পারলে তুমি ছাড়া আমি এই বাড়িতে থাকবো? কবিতার কাছে বাড়ি গাড়ি সব বড় হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে তুমি বড় ভাইয়া, তুমি বড়। তুমি কষ্ট পেও না ভাইয়া, আমি বলছি কবিতা তোমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা তাকে চাইতেই হবে। কবিতা, ভাইয়াকে তুমি কি বলেছ? কেন, তোমার ভাইয়া কিছু বলেনি? আমি জানতে চাই ভাইয়াকে তুমি কি বলেছ? যা সত্যি তাই বলেছি। তুমি হয়তো জানো না কবিতা, আমার ভাইয়াকে কেউ অপমান করলে আমি সেই অপমান সহ্য করি না। আমার ভাই আমার কাছে অনেক বড়। তুমি জানো না, আমার ভাইয়ার এক ফোঁটা চোখের পানির দাম দেবার জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি। আর তুমি সেই ভাইয়াকে অপমান করেছো, চোখে পানি দিয়েছ। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমার সাথে চলো, ভাইয়ার কাছে ক্ষমা চাইবে। না। চলো। প্রশ্নই ওঠে না। ক্ষমা? আমি ক্ষমা চাইতে পারবো না। কবিতা, তুমি জেদ ধরো না, আমার কথা শোনো। যদি না শুনি? কবিতা, তোমার জন্য আমার ভাইয়া কষ্ট পেয়েছে, তাই প্রথম আমার ভাইয়া আমাকে ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তাই আমি বলছি কবিতা, তুমি আমার অবাধ্য হয়ে তোমার উপর হাত তুলতে আমাকে বাধ্য করো না। তাহলে বিয়ে করছি কেন? মারো আমাকে, মারো, কারণ তোমাদের দু ভাই রক্তের কাজ। কবিতা, কি বললে তুমি? কি বললে তুমি? আমাদের রক্ত সম্পর্কে তুমি কি জানো? আর একটা কথা ভুলে যেও না, আমার শরীরে রক্ত দিয়ে তোমার ভাইয়ার জীবন বাঁচিয়েছিলাম। তাই এখনো বলছি, ভাইয়ার কাছে চলো, ভাইয়ার কাছে চলো। না, আমি যাব না। লক্ষ্মী সোনা, প্লিজ চলো বলছি। না, একবার ভাইয়ার কাছে চলো। না, আমি যাব না। যাবে না? যাবে না? আমি তোমাকে মারতে মারতে নিয়ে যাবো। আমার ভাইয়ার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা চাইবে কিনা বলো? আমি মরে গেলে তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবো না। ভাইয়া, 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 কবিতা তোমার কাছে ক্ষমা চাইতে রাজি হয়নি বলে আমি ওকে অনেক করেছি ভাইয়া, অনেক করেছি। কবিতা ছোট, তুমি ওর কত আর জেদটাকে বড় করে দেখো না ভাইয়া। আরে হয়েছে, আর আমি তখন ছাড়বো যখন তুমি বলবে কবিতাকে ক্ষমা করে দিয়েছ, যখন বলবে সেই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে তুমি আর কোথাও চলে যাবে না। তুমি তো জানো ভাইয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হয়েছে, আগে আমার বুকে
বিশ্বাস করো কবিতা, তোমাকে আঘাত করার পর মনে হয়েছে আমার এই হাতটা আমি কেটে ফেলি। এই হাতে অজস্র যন্ত্রণা, তুমি যদি কাছে সে হাতটা না ধরো, এই যন্ত্রণার হাতটা আমি সত্যি সত্যি কেটে ফেলবো, সত্যি সত্যি কেটে ফেলবো। কাছে এসো কবিতা, আমার কাছে এসো কবিতা। তুমি অভিমান করেছো আমার উপর, আমি কার উপর অভিমান করবো? আমি যে ভাইয়াকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি কবিতা। I love you, I love you কবিতা। কবিতা, এই দেখো তোমার জন্য একটা ডায়মন্ডের হার কিনেছি, খুব সুন্দর না? তুমি কিছু বলবে না কবিতা? আমি গহনা চাই না, আগে চাই, শুধু তোমার ভালোবাসা চাই। তুমি জানি না আকাশ, আমার বুকের ভিতরে একটা দারুণ কষ্ট আমাকে করে করে খাচ্ছে। অথচ তোমাকে এই কষ্টের কথা আমি বলতে পারছি না, সইতেও পারছি না। আমাকে বলো কবিতা, আমাকে সব খুলে বলো। না, আমি বলবো না, আমি যে বলতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। ঠিক আছে কবিতা, আমার সাথে খোলা আকাশের নিচে চলো, প্রাণ খুলে নিঃশ্বাস নেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে কবিতা। তুমি থাকবে, তুমি থাকবে এই বুকের ভিতরে, এসো 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 কাছে রে, আরে 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 কাছে রে, এসো 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 কাছে রে, আরে 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 কাছে রে।
তুমি আমি আজ জানে নিরিবিলি গোপনে আবেগে শরীরে রাগ মধুর মিলালে আরে 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 কাছে রে তুমি থাকবে শুধু থাকবে বুকের ভিতরে সেটা ছেড়ে শুনে শুনে সেটা ছেড়ে বর্তমানে হাইজ্যাকার তোমার ওই ডায়মন্ডের হাতটা দিয়ে দাও। মানে মানে গলার হাতটা দিয়ে দাও। এই হলো গাবতলী গড়িয়াহাটের কমিশন। ঠিক আছে, যা আসি বড় গোসাই। আর তোরা কয়জন এই হিরোইন গুলা জেনাবা বস্তি, কমলাপুর বস্তি এবং রামপুরা বস্তি এজেন্টদের কাছে পৌঁছায় দিবি। শালাও রাজরাইলের কাছে গেছে। দেবেন ভাই, দেবেন ভাই, কি ব্যাপার? তুমি এমন করছো কেন? আমার সাথে এক্ষুনি আমাদের গোডাউনে চলুন। কেন, কি হয়েছে? আমি মাল ডেলিভারি দেওয়ার জন্য গোডাউনে গিয়ে দেখি বেশ কিছু মাস্তান মানুষ খুন করার জন্য জায়গার দেহাতে অস্ত্র তুলে দিচ্ছে, বস্তিতে বস্তিতে হেরোইন ডেলিভারি দিচ্ছে। কি দেখে গেলাম আর কি দেখছি? দেবী ভাই, বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তুই বড় বোকারে, তাই আমাদের গ্রেপ্তারের জন্য রবিরকে ডেকে আনিসনি, তোর মরণকে ডেকে এনেছিস। দেবী ভাই, কি বলছে? তাহলে আপনি তুই যা বুঝেছিস আমি তাই।
থেকে চিরদিনের জন্য পলাশকে কেড়ে নিয়ে গেল। আমি তোমাকে চিরদিন না বলে চলেছি, আজও আমি তাই মনে করি না, আমি তাই মনে করি। আমার যুক্তি তোমার নেই, মা জাতির কলঙ্ক আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পলাশ। কাঁদো নাজমা, কাঁদো। তুমি যত জোরে কাঁদবে তোমার পাপেরও কত প্রায়শ্চিত্ত হবে। চোখের পানিতে তোমার সমস্ত পাপ তুমি ধুয়ে পারো নাজমা, ধুয়ে পারো। পুলিশের দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ তোমার মতো কিছু অসৎ পুলিশ অপরাধী চক্রের সাথে নিজেদের জড়িয়ে ফেলার কারণে পুলিশও মাস্তান, পুলিশও ক্রিমিনাল পত্রিকার পাতাতে হেডলাইন হয়। তাই পুলিশের অপরাধকে চিহ্নিত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট একটি আলাদা টিম গঠন করেছে। এর চেয়ে পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জা আর কি হতে পারে। তাই এই মুহূর্তে তোমাকে আমি সাসপেন্ড করলাম। নো মোর টক। ইন্সপেক্টর রানা, এইভাবে তুমি তোমার অভিযান চালিয়ে যাও। একটা কথা মনে রেখো, কোন টেলিফোন তোমার অভিযানকে বন্ধ করতে পারবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি শুধু জানতে চাই, মেডিকেল ট্রিটমেন্টের বাইরে কি বাদলের পা ঠিক হবার কোনো ওয়ে নেই? দেখুন, এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো খোদা। ডাক্তার যা পারে না, অনেক সময় খোদার রহমতে তা সম্ভব হয়ে যায়। অবশ্যই এর পেছনে প্রয়োজন হয় আপনজনের প্রেরণা, সাহস, শক্তি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমার প্রেরণা, সাহস আর মনের বিশ্বাসের শক্তি দিয়ে বাদলকে যেন সুস্থ করতে পারে। বাদল, তুমি একবার শুধু চিন্তা করো, তুমি বলে শুট করে অনেকবার বল গোল পোস্টে ঢুকিয়েছ। মনে করো আজ একটা ফাইনাল খেলা, তোমার একটি গোলে এই দলটা জিতবে। ঠিক করো বাদল, ঠিক করো। মনে করো সমস্ত দর্শক তোমার দিকে তাকিয়ে আছে। ঠিক করো বাদল, ঠিক করো। বাদল, ঠিক করো। বাদল, ঠিক করো বাদল। বাদল পেয়েছি। তোমরা যাও, ভিক্ষার সাংখিটা ওর সামনে গিয়ে দিয়ে আসো। যাও। কামের জিনিসগুলা আজ থেকে তোর পিরিতের লাভেরকে নিয়ে ভিক্ষা শুরু করে দে। আমি বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ করলাম। যদি কেউ কম দেয় তাহলে আমারে কইবা, আমি এই হাত দুটাও কাইতে দেবো, বেশি করে পাইবা।
বাদল, এরা তোমার শত্রু নয়, তোমার বন্ধু। বাদল, আমরা যা করেছি তা নিয়ে কথা মতো করেছি। মরণের সময় খুব কষ্ট হয়েছে তাই আমি তো লাস্ট কসম খাইতেছি ওই বাদে বাস্তা দেব না। আমি ওরা বডিগার্ড বানাবো, বডিগার্ড বানাবো। এক মুঠো ভাত খাও, খাও। তুমি খেয়েছো? মুখে তো চাই না। তাহলে তুমি কি করে ভাবলে লাগবা আমার মুখে যাবে? তুই কি বাদল মাস্তানের বাবা? একদিন ছিল এই কথাটা কেউ বললে অস্বীকার করতাম, তো আজ আমি অহংকার করে বলতে পারি আমি বাদলের বাবা, আমি বাদল মাস্তানের বাবা। কারণ আমার বাদল মাস্তান হয়েছে তোদের মতো মাস্তানদের শেষ করে দেবার জন্য। আর কিছু বলবে? তোর পোলা আমার আদরের ছোট ভাইরে খুন করছে। আরে কইবি 24 ঘন্টার মধ্যে ওরে আমি খুন করে ফেলাবো। খুন 24 বছরেও তোরা বাদলকে খুন করতে পারবি না। বাদল এখন জ্বলন্ত আগুন, তোর আগুনে তোরা এখন পুড়ে ছাই হয়ে যাবি। তোর মতো গুন্ডার এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত তুলবি? আমি বাদলের মা, তোকে এখন বলছি বাচ্চা চাইলে পালিয়ে যা, মানে বাদল যদি শোনে তুই বাপ মার গায়ে হাত তুলেছিস তাহলে তোর হাত কেটে কুড়ে খাওয়া। ইচ্ছা করলে এই মুহূর্তে তোকে দুটারে কাইটা পুরান ঢাকার কাবাব বানায় ফেলতে পারি, কিন্তু করুন না। তোকে কয়ে গেলাম
ওই পাতলে আমি নইলে আমার নাম বড় কথা না। আমার দেখা করে দাও বাদল, ওই বড় কষাই তোর বাবা মাকে আঘাত করে অনেক রক্ত জড়িয়েছে, তুমি তাড়াতাড়ি যা। তোর মরণ তোকে ডাক দিয়েছে, এবার তোর বুকে রক্ত দিয়ে এই রক্ত হিসাব তোকে শোধ করতে হবে। আমার মরণ থেকে কতটুকু রক্ত ঝরেছে সে রক্ত হিসাব তুই করিস না বাদল। আমরা রক্তের চেয়ে অনেক বেশি আমি তোর চোখের পানি ঝরিয়েছি। তুই যদি মনে করিস আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আমি তোর মা হয়েছে, তাহলে বড় কষাই কে হাত দিয়ে তোর বাবাকে থাপ্পড় দিয়েছে ওই হাতটা কেটে নে, আমাকে দেখা বাবা। তোমার দোয়া যদি আমার সাথে থাকে মা, তাহলে তোমার যে পায়ের নিচে আমার বেহেশত, আমি কসম খেয়ে বলছি না, আমি কসম খেয়ে বলছি, আমি ওই বড় কষার হাতটা কেটে এনে তোমার সে পায়ের নিচে ফেলবো মা, তোমার সে পায়ের নিচে। আমি বড় কষাকে খুন করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আজকে ব্যর্থতা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সেদিনে চাওয়াটা মিথ্যা হতে দেব না। আমি পুলিশে চাকরি পাইনি, এটা সত্য, ওরা আমাকে আইনে পোশাক করতে দেয়নি, এটাও সত্য, কিন্তু আমার দম, আমার শক্তি ওরা কেড়ে নিতে পায়নি, এটাও সত্য। আমাদের শেষ করে দেব, কাউকে ছাড়বো না। আমার কথা শুনো বাদল, তুমি বুঝতে পারছো না কোন অন্ধকারে তুমি তলিয়ে যাচ্ছ। কিসের অন্ধকার? আপনি কি আহত আছেন স্যার? আমি তো মনে করি আমার জীবনের চেয়ে আপনার জীবনটা আরো বেশি অন্ধকার। আমি তো মনে করি যে আইনের পোশাক পরে আপনি প্রতিশোধ দিতে পারছেন না, ওই আইনের পোশাকটা খুলে ফেলুন, খুলে ফেলুন স্যার। আমার মতো প্রতিশোধ নেবার জন্য রাস্তায় নেমে আসুন, তাহলে অন্তত ভাবের আপনারা শান্তি পাবে। বাদল, তুমি শুধু একটিবার আমার কথা ভেবে দেখো। না স্যার না, কারো কিছুটা শোনার মতো সময় আমার হাতে নেই। আমার জীবনের স্বপ্নটা যারা মিথ্যে করে দিয়েছে, আমার ভাইকে তারা খুন করেছে, ওদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ক্রান্তি নেই, আমার ঘুম নেই। মিস্টার আজাদ। ইয়েস স্যার। আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আমার কাছে অনেক অভিযোগ এসেছে। বাদল নামের ছেলেটিকে আপনি নিজেই সন্ত্রাসী কার্যকলাপে সহযোগিতা করছেন। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে স্যার।
আমি বলব বাদলের এই সন্ত্রাসী জীবনের জন্য ওসি দবির দায়ী। আমি এই পাল্টা অভিযোগটা এই জন্য গ্রহণ করব না, ইতিপূর্বেও আপনি আপনার স্ত্রীর খুনি হিসাবে ওসি দবিরকে দায়ী করেছিলেন, কিন্তু প্রমাণ করতে পারেননি। আর বাদলকে যে আপনি সহযোগিতা করছেন তার প্রমাণ হল বাদলের সাথে আপনার বোনের সম্পর্ক। স্যার, আপনার এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করার জন্য আমি 15 দিনের সময় চাইছি। এই সময়ের মধ্যে আমি প্রমাণ করে দেব কে দবির, কিভাবে কারা পুলিশের চাকরি দিয়ে তাকে এই ডিপার্টমেন্টে এনেছিল। প্রমাণ করতে পারলে অবশ্যই আমি অ্যাকশন নেব। ইন্সপেক্টর রানা, স্যার তোমাকে বলছি, বাদল তোমার বন্ধু, তাই বন্ধুত্বের কথা ভুলে গিয়ে বাদলকে গ্রেফতারের দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। আমি কথা দিচ্ছি স্যার, বাদলকে আমি অবশ্যই গ্রেফতার করব, কিন্তু স্যার শুধুমাত্র বাদলকে গ্রেফতার করলেই সব সমস্যার সমাধান হবে না। তাই আমি বড় কষা নামের আরেকজন সন্ত্রাসীকে গ্রেফতার করার অনুমতি চাইছি। অবশ্যই অনুমতি পাবে, কারণ সরকার চায় সন্ত্রাস মুক্ত একটি দেশ। বড় ভাই, ওই ইন্সপেক্টর রানা আমারে গ্রেফতার করার জন্য পারমিশন নিচ্ছে। স্যার, আপনি বললেন ওর একটা পিতলের ক্যাপসুল খাওয়াই দিই। ব্যস্ত হবার কোনো কারণ নেই, এই মুহূর্তে একটু সাবধানে কাজকর্ম করতে হবে। তবে তুমি জানো না, তোমার অতীত ইতিহাস খুঁজে বের করার জন্য এসপি আজাদ উঠে পড়ে লেগেছে। আপনি আছেন কেন? তাইলে তো ছুটাছুটি করে কিছু করতে পারবো না। আর আমি সুযোগ বুঝা ইন্সপেক্টর রানারে চাপ কলের ভিতর ফালায় এমন একটা চাপ দিব না, আর সব শরীরে রক্ত বাইক করে ফেলাম। মেম সাহেব, কি রে, ডাকছিস কেন? ঘড়িটা নিন। ঘড়ি? জানিস কবিতা, এটাই জীবন। কাল থেকে আর অফিসে যাব না, শুধুমাত্র ফেয়ারওয়েলের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একদিন পৃথিবী থেকে চলে যাব। বাবা, এই কথা বলো না। বাবা, ঘড়িটা খুব সুন্দর, আমি নিলাম। এই ঘড়িটা তুই কোথায় পেলি? বড় সাহেবের জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছিলাম, প্যান্টের পকেটেই ছিল, লন্ড্রি মালি ফেরত দিল। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম। হ্যালো, কি বলছেন? হ্যালো, রানী আপু, এই কবিতা, তুমি বাজে ভাইকে খবর দাও। কেন, কি হয়েছে? পলাশের খুবই প্রমাণ আমার কাছে, খুনিকে আমি চিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাবাকে খবর দিচ্ছি, তুমি রাখো। হ্যালো। হ্যালো আকাশ। হ্যাঁ কবিতা, বলো। তুমি জলদি চলে এসো, পলাশ ভাই খুনিকে আমি খুঁজে পেয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কবিতা, সত্যি বলছি আকাশ, প্রমাণ আমার হাতে আছে। আমার ভাইয়ের হাতের ঘড়িটা খুনি লুকিয়ে রেখেছিল, তাই ঘরে দিয়ে প্রমাণ করে দেবে খুনিকে। কবিতা, কবিতা, হ্যালো, হ্যালো কবিতা।
কবিতা, 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 কথা বলো কবিতা, আকাশ, আমার কবিতা কি হয়েছে? আমার বলে কি হয়েছে? বাদল কবিতাকে খুন করে ফেলেছে। না, কবিতা, 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 কথা বল। দেখ, এটা তোর ভয় এসেছে। কবিতা, কথা বল, কথা বল কবিতা। আমার মনে হয় তারাশকে যারা খুন করেছিল ওই খুবই আমার কবিতাকে খুন করেছে। ঠিকই বলেছ, তুমি জানি ওই খুনিকে আমি জানি। আমি যে থেকে বলতে পেরেছি কবিতার খুনি আর কেউ না, তোমার ভাই বাদল। তুমি আমার ফেস্টার মতো ভাইয়াকে খুনি বলছো? তুমি আমার ভাইয়াকে কতটুকু চেনো? হ্যাঁ, তোমার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আর তোমার ভাই তো তোমার চোখে অন্ধবিশ্বাসের কালো চশমাটা পরিয়ে রেখেছে। আর তোমার ভাইয়ের সত্যিকারের চেহারাটা তুমি কোনোদিন দেখতে পাওনি। আমি দেখেছি, আমি দেখেছি। আমি জানি তোমার ভাই একটা ভয়ঙ্কর শয়তান। না বাদল, কবিতার লাশের সামনে আর একটা বাজে কথা বলবে না। আমার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমি ভুলে যাব তুমি কবিতার বড় ভাই। আর তুমি ভুলে যাবে, আর আমি ভুলে গেছি তুমি কবিতার সামনে। তোমার চোখে তোমার একটাই পরিচয়, তুমি আমার কবিতার খুনির ভাই। বাদল, আমার মনে লাশ স্পর্শ করা তোমার কোনো অধিকার নেই। কবিতার লাশ আমি নিয়ে যাবো। কবিতা আমার স্ত্রী, আমি কবিতার স্বামী, তাই এই লাশ নিয়ে যাবার কোনো অধিকার তোমার নেই। আমার সামনে থেকে সরে যাও আকাশ, নইলে তোমার এই অধিকার দেয়াল ভেঙে দিয়ে কবিতাকে আমি নিতে যাবো। বাদল, আর একটা কথা বলার চেষ্টা করবে না, আমি তোমার বুকে দিন চালিয়ে তোমার ভাইয়ের জন্য তোমার লাশটা নিয়ে এসে যাবো। মা, মা দেখ, আমি কাকে নিয়ে এসেছি। আরে মা, কোথায় গেলে? বাইরে আয়। দেখ, তোর কবিতা স্বামীর ঘর থেকে তোর বাড়িতে বেড়াতে এসেছে। আরে কোথায় গেলি রে মা? বাইরে আয়। কোথায়, কোথায় আমার কবিতা? কাকে নেই রে বাবা, কাকে? কবিতা, কবিতা শেষ পর্যন্ত সুখ চেয়েছিলাম, হয়তো আমাকে বলেছিল কিছু সুখ আসায় কিছু সুখ কামাও। সুখ আমাদের কাজিয়ে গেল রে মা, কাজিয়ে গেল। তুমি কিছু বলো, আমি কি এত সফল ছিল না? আমাকে শুধু সংসারী মারছি। কি বলবো নাজমা, তুমি তো তোমার পাপের কথা বলছো। আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের জন্য বারবার সন্তানের লাশ কাঁদে নিতে হবে? তুমি বলো, আমাকে নিয়ে তুমি আর কত নিয়তির খেলা খেলতে? বাবার কাঁধে সন্তানের লাশ তুলে দিয়ে আর কত শক্তি আমাকে দেবে? ঘটনাটা চাপা থাকবে তো। ইলিয়াস, আকাশ আমাকে অনেক বিশ্বাস করে বলে বাদলের কথাও বিশ্বাস করে নাই। আমি কবিতার খুনি, কিন্তু কথাটা তো সত্য। কবিতাকে আমার স্বার্থে খুন করেছি। তাহলে বড় সাহেবের নিয়ম সাহেবকে খুন করেছে? কথাটা ছোট সাহেবকে জানাতে হয়নি।
সাহেব, মেম সাহেবের খুনিকে তা আমি জানি। বল কে খুনি? কেউ আমার কবিতাকে খুন করেছে? বড় সাহেব। কি বললি তুই? কি বললি? বল। বাদলে মিথ্যে কথা বলার জন্য তোকে কত টাকা দিয়েছে? সত্যি বলছি, বড় সাহেবের কথা আমি নিজের কানে শুনেছি। আমি তোর পেরেছি আমি নিজে কান শুনেছি। আমি ভূতের ভিতরে একটা দারুণ কষ্ট আমাকে তুলে তুলে খাচ্ছে। তোমাকে এই কষ্ট কথা আমি বলতে পারছি না। এত পেঁচাল আমি বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি, বাদল বেঁচে থাকলে যে কোনো সময় আমার ভাই আকাশের কাছে প্রমাণ হয়ে যাবে কবিতার খুনি আমি। তাই যেমন করে হোক, যেভাবেই হোক, বাদলকে সরিয়ে দাও। আমি বাদলের লাশ দেখতে চাই, লাশ। এর বাইরে কোনো কথা নাই। আকাশ, তুই আমার ছোট ভাই হয়ে আমাকে থাপ্পড় মারলি? আমি তোমার ছোট ভাই হয়ে তোমাকে থাপ্পড় মারিনি ভাইয়া। তোমাকে প্রথম থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি খুন করেছ। তোমাকে দ্বিতীয় থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি ওর স্বামীর জীবন থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছ। তোমাকে তৃতীয় থাপ্পড়টাও মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে অনেক অনেক বেশি ভালোবাসত। ভাইয়া, আজ আমি বুঝতে পারছি কবিতার গোপন কষ্টের কারণটা ছিল তুমি। আজ আমি বুঝতে পারছি তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের কারণে কবিতার বুকে সেই জমানো কষ্টের কথাটা আমাকে বলতেও চাইনি। ভাইয়া, কবিতার সাথে তোমার এমন কি শত্রুতা ছিল যার জন্য তুমি কবিতা ভাইয়াকে খুন করেছিলে? সেই খুনের কারণে তুমি কবিতাকে খুন করলে? আমি তার প্রশ্নের জবাব দিতে রাজি নই, শুধু বলতে চাই আমি যা করেছি আমার স্বার্থেই করেছি। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, আমি এতদিন তোমাকে আমার জীবনের যে শ্রদ্ধার আসনে তোমাকে বসিয়েছিলাম, সেই জায়গা থেকে আমিও তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আকাশ, মারো ভাইয়া, শেষবারের মতো মারো। কারণ আজকের দিনের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। যদি দেখা হয়, সেই দেখা হবে কবিতার খুনির সাথে কবিতার স্বামীর। আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমার কবিতার খুনির বাড়িটা আমার জন্য অভিশপ্ত বাড়ি। শুধু যাবার আগে তোমার পা দুটো ধরে শেষবারের মতো বলে যাচ্ছে, এই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যাবার পর তুমি আমার সামনে আসবে না ভাইয়া। তাহলে আমি তোমাকে আমার কবিতার খুনি হিসেবে মেরে ফেলবো। আকাশ, দাঁড়া। যাওয়ার আগে একটু কাছে। চলেই তো যাবে, আর তো আমাকে ভাইয়া বলে ডাকবে না। তাই যাবার আগে আমাকে একটু শেষবারের মতন তোকে জড়িয়ে ধরে আদর করতে দে। আয় ভাই, আমার কাছে আয়। আমাকে ক্ষমা করে দিস, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কবিতা, কবিতা, তোর
তোর মৃত্যু আমার বুকের ভিতরে আগুন জ্বলে দিয়েছে। ভাইয়া, তুই রাজি হয়ে যাবে না? আমি তোকে কথা দিচ্ছি, তোকে দোয়া করার জন্য আমি অবশ্যই আসবো। তাহলে তাহলে আমার মাথায় হাত থেকে বলতে আসবি? এই তো বললাম। ভাইয়া, তোর কথা আমি রাখবো, কিন্তু আমি মনে কথা তুই বুঝবি না। একদিন তুই ঠিকই বুঝবি। কিছু সুখ আসায় কিছু সুখ দেখ। আমি তোর কবরের মাটি ছেড়ে কসম খেয়ে বলছি, তোর খড়িতে আমি বেঁচে থাকতে দেবো না, কিছু দেব না। মনে করিস পালিয়ে বাঁচতে পারবে? পারবে না। আমি তোদের ধ্বংসের আগুন আগুন হয়ে জ্বলে উঠেছি। তোদের ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত আমি শান্ত হব না, আমি শান্ত হব না। বাদল, আমি শুধু জানতে চাই, তুই স্বইচ্ছায় আত্মসমর্পণ করবি, না আমি তোকে গ্রেফতার করতে বাধ্য হব? না, আমি যেন স্বইচ্ছায় আত্মসমর্পণ করবো না। কেন আমাকে গ্রেফতার করার ক্ষমতা তোর নেই। এটা তোর জেদের কথা বাদল। তুই কি বুঝতে পারছিস কোন পথে তুই চলে যাচ্ছিস? এখনো যদি ফিরে না আসিস, তাহলে আইনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। কোন আইনের কথা তুই বলছিস? যে আইনের চেয়ে গভীর মতো খুনি ক্রিমিনাল আইনের পোশাক পরে বসে আছে। তবে আমার ভাইকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে, আমার শাস্তি হলো খুনের বদলে খুন। বাদল, এটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে আমিও তোকে গ্রেফতার করতে বাধ্য হলো। তুই যদি মনে করিস আমাকে গুলি করে ও বড় কসাই ইলিয়াস, ববি আর আব্বাস খানের মতো ক্রিমিনালদের বেঁচে থাকার সুযোগ করে দিবি, তাহলে আমি তোকে গুলি করবো, তো ওদেরকে বেঁচে থাকতে দেবো না। দেখো, ভালো করে দেখো, এই পত্রিকাগুলো ভালো করে পড়ে দেখো। ওই এসপি আজাদ তোমার অতীত জীবনের সমস্ত ফাইল হাত করে আইনের কাছে তোমার মুখোশ খুলে দিয়েছে। কেন দিল? কেমনে দিল? আমি তো অনেক আগে আমার অতীতের ফুটাগুলা বন্ধ করতে কইছি, বন্ধ করেন নাই কেন? ভুলটা আমার না, ভুলটা আপনার। বড় ভাই, আসলে চরিত্র এটা। বড় বসাই, মুখ সামনে কথা বলবে, বলে যে ওরা তোমরা আমার জন্যই তোমাদের চার চার পজিশনে এতদিন ছিলে। ভাই, আমার কথাই তোমাদের শুনতে হবে। কি শুনতে হবে? কি শুনতে হবে? বুঝছি, এই মুহূর্তে তুমি একটা বড় সমস্যা। স্যার, 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 ঘটনা উল্টা হয়ে গেছে।
এবার বল মা, আমি তোর অহংকারটা সত্যি করেছি না মা? বল মা, সত্যি করেছি কিনা? বাদল মা, বাদল, বাদল, you are under arrest.